বিশ্ব বাংলা 24 টেলিভিশনের জানা অজানার এই পর্বে আজ আমরা আলোচনা করব সমসাময়িক পরিস্থিতি, বিশেষ করে এটা মার্চ মাস। ৭১-এর মার্চে বাঙালিরা স্বাধীনতা লাভ করেছে, কিভাবে স্বাধীনতা এলো, সেই মহা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের মাস এটি। এবং এই মাসের ৭ তারিখে ঐতিহাসিক যে ভাষণ দিয়েছেন বাঙালির উদ্দেশ্যে, সেই ভাষণের প্রেক্ষাপট ইত্যাদি ছাড়াও আমরা কথা বলবো সমসাময়িক কিছু প্রসঙ্গে। যেমনটি আমি শুরুতেই বলি, আর কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রে শুরু হবে নতুন সময়সূচি। দিনের সূর্যের আলোকে কাজে লাগানোর সময়সূচি হিসেবে আজ নিউ ইয়র্ক সময় রাত ২টার সময় ১ ঘন্টা এগিয়ে ৩টে বাজাতে হবে। অর্থাৎ কালকে বাংলাদেশে যখন রাত ১০টা বাজবে, নিউ ইয়র্কে তখন সময় হবে বেলা ১২টা। এই নতুন সময়সূচি শুরু হবে, সেই ব্যাপারটা সবাইকে জানিয়ে, এবং একই সাথে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে এই মার্চ মাস শেষ হবে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি। সে ব্যাপারেও আমরা কিছু কথা বলবো। তবে সবার আগে আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ওয়াশিংটন মেট্রো এলাকায় বসবাসরত বিজ্ঞানী, লেখক এবং সমসাময়িক বিশ্বের উপর গভীর পর্যবেক্ষণ রাখেন এমন বাংলাদেশি আমেরিকান ডক্টর আশরাফ আহমেদ। আমি ডক্টর আশরাফ আহমেদকে স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 টেলিভিশনের আজকের এই পর্বে। অনেক ধন্যবাদ লাভলু আনসার সাহেব, আমাকে এই বিশ্ব বাংলা 24 টিভির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এটি আমার ধারণা এটি এই ধরনের অনুষ্ঠান খুবই প্রয়োজনীয়, যে আর বিশেষ করে এই মার্চ মাসে যে আপনারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, যে ৭ই মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার যে ভাষণ, যেটা সারা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে। এর একই সাথে এটা স্বাধীনতার মাসও বটে এবং বঙ্গবন্ধুর জন্মদিন। তাছাড়াও এটি এই এই বছরই যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে। এইসব দিক থেকে পূর্তি উৎসব, তো সেই সব থেকে এই আজকের অনুষ্ঠান বা এই ধরনের যে আরো অনুষ্ঠান আপনারা আশা করি করতে যাচ্ছেন, সেগুলো খুবই প্রয়োজনীয় এবং উপকারী হবে বলে আমি মনে করি। সেই জন্য বিশ্ব বাংলা 24 কে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ আশরাফ ভাই। আমি শুরুতেই জি বলুন। না, আপনি কি বলছিলেন শুরুতে? আপনি বলেন আশরাফ ভাই, বলেন। না, আপনি বলেন। আমি বিদেশে বাস করছি, বাংলাদেশের বাইরে বাস করছি 40 বছর, প্রায় 45 বছরেরও বেশি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আছি 39 বছর থেকে। আমার জন্ম বাংলাদেশে, এই কাজেই জন্মসূত্রে আমি বাঙালি। আমার শিক্ষা, মুক্তিযুদ্ধ, আমার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা এবং মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করা, মুক্তিযুদ্ধকে বুকে লালন করা নিয়ে আমি দেশ থেকে বেরিয়েছি। তারপর জাপান হয়ে আমি আমেরিকায় এসেছি। আমেরিকায় 40 বছর থেকে জীবনের বেশিরভাগ সময় এখানে আছি। এই দেশ শুধু আমাকে আমার জীবিকা নির্বাহই শুধু করতে সাহায্য করছে না, আমাকে আমার বিজ্ঞান গবেষণা এবং এখানে বিভিন্ন কর্মকাণ্ডে আমার
কন্ট্রিবিউট করার সুযোগ করে দিচ্ছে। তো এই এই 50 বছর কূটনৈতিক সম্পর্ক উপলক্ষে পূর্তি উপলক্ষে আমি আমেরিকা এবং বাংলাদেশ দুটো দেশকেই অভিনন্দন জানাই। আহ, আমি আহ, তো এই সূত্রে অনেক কিছুই এসে যায়, এই কূটনৈতিক সম্পর্কের সূত্র ধরে এসে যায় বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের জন্ম। এবং বাংলাদেশের জন্মের কথা আসলেই যে নামটি চলে আসে সেটা হচ্ছে বঙ্গবন্ধু। বাংলাদেশ, বঙ্গবন্ধু, স্বাধীনতা, এই তিনটি শব্দই যেন সমার্থক, একটি বললে আরেকটি বোঝায়। কাজেই কাজেই আলোচনার সময় যখন অনেক সময় হয়তো বলা হবে বাংলা, বঙ্গবন্ধু অথবা স্বাধীনতা, তিনটি একই অর্থই বহন করবে। তো সেই দিয়ে আমি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তার তার জন্যই আজ আমরা স্বাধীন দেশের মর্যাদা পেয়েছি, তার জন্যই আজকে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছি, বাংলা ভাষা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। শুধু তাই নয়, গত 50 বছরে তিনি যেই কাজটি শুরু করেছিলেন, স্বাধীনতা এবং বাংলার মুক্তি, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির তিনি যে সূচনা করে, সেটাই তার কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি সেটা বহন করে চলেছেন। কাজেই তার প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই। ভাই আমি যেটা আমরা এই প্রসঙ্গেই কথা বলবো, তার আগে আমি শুধু সমসাময়িক প্রসঙ্গ যেমন ইউক্রেনে রাশিয়ার হামলাজনিত পরিস্থিতি, গোটা বিশ্বে একটা টালমাটাল অবস্থা, যুক্তরাষ্ট্র সহ নেটোভুক্ত দেশগুলো আহ, ইউক্রেনে যেভাবে পাশে দাঁড়ানোর কথা সেভাবে এখনো দাঁড়ায়নি বলে আজকেও সর্বশেষ ইউক্রেনের প্রেসিডেন্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে যে কথার ফুলঝুরি নয়, এখন সময় হচ্ছে আমাদের পাশে এসে দাঁড়ানো। অর্থাৎ তারা অস্ত্র শস্ত্র চাচ্ছে, বিশেষ করে এই যে মহাশূন্যকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে সর্বশেষ ইউক্রেনের প্রেসিডেন্ট। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট এবং কয়েকজন সদস্য মতামত দিয়েছে। তারাও আশা করছে যে যে ধরনের বর্বরতা চালাচ্ছে রাশিয়ার বাহিনী, সেটাকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্যই নো ফ্লাই জোন ঘোষণার বিকল্প নেই। এছাড়াও কিছু সৈন্য সরাসরি ইউক্রেনে পাঠানোর ব্যাপারেও বিভিন্ন মহল থেকে আবেদন নিবেদন করা হচ্ছে। তারা স্বাধীনতা, ভৌমত্ব বিপন্ন এমন সকল কাজেরই প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আবার একই সাথে রাশিয়ার এই হামলা বন্ধের জন্য আবার নতুন করে যুদ্ধ যে একটা পায়তারা চলছে, সেটাকেও আমরা সমর্থন করি না। আমরা আলাপ আলোচনার মাধ্যমে, জাতিসংঘের সনদ অনুযায়ী আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ একটা সমাধান দেখতে আগ্রহী, যাতে আর কোনো রক্ত না ঝরে, যাতে রাশিয়া কিংবা ইউক্রেনের মধ্যে যে চলমান যুদ্ধ সেটা যাতে শান্তিপূর্ণ পরিসমাপ্তি ঘটে। এই আহ্বান আমরা বিশ্ব বাংলা 24 টেলিভিশনের পক্ষ থেকে জানাচ্ছি। আর এখন আমি আশা ভাইয়ের কাছে জানতে চাবো, এই যে মার্চ মাস, এই মার্চ মাসের তাৎপর্য আপনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন যে এই মাসেই জন্মগ্রহণ করে জাতির শেখ মুজিবুর, এবং তার কারণেই আজ আমরা লাল সবুজ পাসপোর্ট বহন করছি, লাল সবুজের পতাকা বহন করে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছি। যেমনটি বলেছেন, আপনি এই দেশে এসেছেন, শুধু নিজের ভাগ্য পরিবর্তন হয়নি, আপনার মাধ্যমে আপনার পরিবার, আপনার পরিচিত জন এবং আরো অনেকেরই ভাগ্য প্রসন্ন হয়েছে। একই সাথে আপনার যে মেধা এবং যে শ্রম, তার বিনিয়োগ ঘটাচ্ছেন এই যুক্তরাষ্ট্রের উন্নয়ন উৎসাধনেও। তো এই ব্যাপারে আপনার আরো বিস্তারিত মত জানতে চাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সেই জন্যই আমি বলেছি যে এই তিনটি শব্দ একই সূত্রে গাঁথা, এবং আমরা বঙ্গবন্ধুর প্রতি গভীর ভাবে কৃতজ্ঞ।
শেখ হাসিনা তারপরে এখন তিনি আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছেন তার প্রতিও কৃতজ্ঞ। তো এটা কিভাবে হলো, আমাদেরকে আমরা সবসময় অনেক সময় বলে ফেলি কথা যে বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছেন এবং স্বাধীন হয়েছে এবং এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আসলে এগুলো করতে গিয়ে যে কি পরিশ্রম, কি দুরূহ অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে সেইটা আমরা ভুলে যাই, আমরা মনে রাখি না। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন দেশটি ছিল পুরোপুরি আহ, আহ, ধ্বংসপ্রাপ্ত একটি দেশ। সমস্ত ব্রিজ, কালভার্ট, ধ্বংস হয়েছিল। কলকারখানার ধ্বংস হয়েছিল, সেগুলোর উৎপাদন বলতে কিছু ছিল না। আমাদের ফরেন কারেন্সি বলতে ছিল জিরো। ফরেন রিজার্ভ 1971 সনের 16ই ডিসেম্বরে ছিল শূন্য। যেই দেশের কিছুই বিদেশস্থ, সবগুলোই বিদেশ থেকে আমদানি করতে হতো। পাকিস্তান থেকে আসতো অনেক কিছুই, পাকিস্তানের সাথে আসার কোনো সম্পর্কই নেই, কোনো কোনো প্রশ্নই আসে না। এখন বাইরের দুনিয়া থেকে যে ইম্পোর্ট করতে হবে, সেই ইম্পোর্ট করার জন্য পয়সা দরকার, সেই পয়সা দরকার, সেই বিদেশি ব্যাংকের সাথে যোগাযোগ দরকার, সে কিছুই ছিল না। সেই অবস্থার মধ্যে বঙ্গবন্ধু ফিরে আসলেন 10ই জানুয়ারি 1972 সনে। তারপরে তিনি বেঁচে ছিলেন খুবই অল্প দিন, 3 বছর কয়েক মাস মাত্র। সেই 3 বছর কয়েক মাসে তিনি যেসব তার সফলতা, যেসব তার যিনি অ্যাচিভমেন্ট, সেটা এখন চিন্তা করলে, সেই অবস্থা থেকে উঠে কোথায় উঠে এসছে চিন্তা করলে আশ্চর্য হতে হয়। যে পাকিস্তানে আটকা পড়েছিল বাঙালি, আহ প্রথমত ছিল এই দরিদ্র অবস্থা, আমাদের চরম দারিদ্র অবস্থা, পয়সা নাই। সেই অবস্থায় পাকিস্তানে আটকে পড়া 1,60,000, কোনো কোনো সূত্র বলে 5 বাঙালিকে, সামরিক এবং বেসামরিক লোককে তিনি শুধু ফিরিয়ে আনলেন না, তিনি তাদেরকে চাকরি দিলেন, চাকরিতে বহাল করে দিলেন। এবং যে যখন স্বাধীন হয়, স্বাধীনতার সময় তখন অনেকেই, বিদেশি এবং দেশি অনেক বিশ্লেষকরাই ধারণা করেছিলেন যে ভারতের যে সৈন্য বাংলাদেশে আছে, ভারতের যে পাকিস্তানিদেরকে পরাজিত করার, আমাদেরকে সহায়তা করার জন্য যারা এসেছিল, তারা কখনোই ফিরে যাবে না, বাংলাদেশ ভারতের একটা করদ রাজ্য হয়ে থাকবে। কিন্তু আশ্চর্য, অত্যন্ত আশ্চর্য ব্যাপার হলো, বঙ্গবন্ধু ফেরার তিনি কয়েক মাসের মধ্যে তিনি ইন্দিরা গান্ধীকে তিনি সরাসরি বললেন, আপনি কবে আপনার সৈন্যবাহিনী থেকে ফেরত নিয়ে যাবেন। এটা হয়েছিল সেই 1972 সনের 26শে মার্চের মধ্যেই সব পাকিস্তানি সেনা ফেরত গিয়েছিল, অথবা ফেরত যাওয়া শুরু হয়েছিল, আমি হয়তো ভুল বলছি। এটা একটা অসাধারণ একটা ব্যাপার, অসাধারণ তার ক্ষমতা বঙ্গবন্ধুর হয়েছিল। এভাবে আরো অনেক কিছুই বলা যায়। তিনি যে, তার একটা ক্ষোভ ছিল যে পাকিস্তান যখন হয়েছিল, সেই পাকিস্তান হওয়ার প্রায় 7-8 বছর পরে প্রথম শাসনতন্ত্র প্রণীত হয়েছিল। ভারতে হয়েছিল 3 বছর পরে, 2 বছর 8 মাস বোধহয় ভারতের শাসনতন্ত্র প্রণয়ন এবং গৃহীত হয়েছিল। চীন, গণচীনের সেটা হয়েছিল 3 বছরে। তিনি বিশ্বাস করতেন সেই শাসনতান্ত্রিক পথে দেশ পরিচালনায়। সেই জন্য ইতিহাসের সর্বনিম্ন সময় কিনা জানি না, কিন্তু অত্যন্ত অল্প সময়ে, মাত্র 11 মাসের মাথায় তিনি বাংলাদেশকে একটা সংবিধান উপহার দিয়েছিলেন। এটি একটা অসাধারণ অ্যাচিভমেন্ট। আমি এইভাবে হয়তো আরো অনেক বলে যেতে পারবো, কিন্তু আমরা যারা অনেক শিক্ষিত লোকজন, আমলা, বুদ্ধিজীবী, শিক্ষক, তারা ভেবেছিলাম স্বাধীন হলেই আমার হাতে, আমার সামনে
সোনার চামচ চলে আসবে, আমার খাবারগুলো আমার মুখের সামনে চলে আসবে। কিন্তু একটা ধ্বংসপ্রাপ্ত দেশ যে কিভাবে ওই অবস্থা থেকে উঠে আসতে পারে, সেটার জন্য যে পরিশ্রম, সেটার জন্য যে ত্যাগ, সেটার জন্য যে নানান দুরূহ অবস্থার ভিতর দিয়ে যেতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত ছিলাম না। এবং সেটাই অত্যন্ত দুঃখজনক ব্যাপার হয়েছিল। তো আমার ধারণা, পরবর্তীতে যখন বঙ্গবন্ধুকে ঘাতকরা যখন হত্যা করে পরিবার সহ সবাইকে, এরপরের যে 20টি বছর আমরা আধা সামরিক আহ, ব্যবস্থায় যে থেকে আমরা তখন বুঝতে পেরেছি যে কত বড় সর্বনাশ হয়ে গেছে দেশের। এবং সেই সেই বুঝতে পারার পরেই আমার ধারণা এখন কার শিক্ষিত লোকজন তারা বুঝতে পারেন যে অনেক কোনো কিছু অর্জন করতে হলে অনেক কিছু ছাড় দিতে হয় এবং ধৈর্য ধরতে হয়। এবং সেই ধৈর্য ধরার ফলেই আজকে আমরা আহ, গত প্রায় 18-20 বছর থেকে 18 বছর থেকে আমরা যে পর্যায়ে এসছি, একটানা উন্নতির যে আহ, শিখরে আমরা পৌঁছাতে যাচ্ছি, সেটা সম্ভব হয়েছে সেই ধরনের সেই অভিজ্ঞতা প্রসূত আহ, 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 ধৈর্যের ফলেই। তো এই জন্য আমি বর্তমানে যে ধারা অব্যাহত আছে বাংলাদেশের আহ, বাংলাদেশের আর্থসামাজিক এবং কাঠামোগত উন্নতির, যেটা চোখ ধাঁধানো মনে হয় অনেক সময়, তো সেটাই আহ, সেগুলো আসলে আমরা ভুলে যাই। আমরা প্রায়ই ভুলে যাই, একটা কিছুদিন যখন একটা চলে যায়, কিছু সময় চলে যায়, যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় উত্তরণ যে আমরা করেছি, সেটা সেই সময় যে কত দুরূহ ছিল, কত ইম্পর্টেন্ট ছিল, এবং তখনকার জন্য কত যুগোপযোগী ছিল, সেই কথাগুলো ভুলে যাই। যদি ভুলে না যাই, তাহলে আমাদের আমরা বুঝতে পারবো যে এখনো আমাদের ঘটছে, সেখানে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত, এবং সবকিছুকেই খারাপ ভাবে না দেখে ভালো দিকটা দেখা। ভালো, আমি আরেক এটাকে অন্যভাবে বলতে গেলে বলা যায় যে আমরা অনেক সময় যে একটা একটা স্বাভাবিক অবস্থায় অভ্যস্ত থাকলে কিছু যদি একটু অসুবিধা হলেই আমরা সেটাকে নিয়ে সরকারকে মুণ্ডুপাত করতে থাকি। কিন্তু যদি এভাবে চিন্তা করি যে আহ, যে ধৈর্য ধরলে, এবং যদি আমরা কোথায় পৌঁছাতে চাইছি সেদিকে যদি আমাদের দৃষ্টিটা নিবদ্ধ থাকে, তাহলে ছোটখাটো যে দুর্যোগ বা ছোটখাটো যে আহ, অপছন্দনীয় জিনিস, সেগুলাকে ছাড় দেওয়া প্রয়োজন। তো আমি এই গত কিছুদিন আগে, বছরখানেক আগে বোধহয়, এই নিয়ে আমি কি কি অর্জিত হয়েছে এই রিসেন্ট পাস্টে, সেগুলো নিয়ে আমি একটা নিবন্ধ লিখেছিলাম। তো অনেকগুলো জিনিসের মধ্যেই যে পয়েন্ট আর কি, সেগুলো হচ্ছে, প্রথমে বলা যায় যে পোভার্টি, আমরা আমাদের যে দারিদ্র কি পরিমাণ ছিল সেটা চিন্তা করলে, আর কোথায় এসছি আজকে সেটা চিন্তা করলে কোনো কোন খেই হারিয়ে ফেলি। আমার মনে আছে ছোটকালে আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে শুনতাম যে একটা বছরের একটা সময় হাহাকার লেগে থাকতো, এই গ্রামে বলুন শহরে বলুন, লোকজন একটা সময় যেত, তারা বলতো কাত লাগছে। কাত মানে হলো মানে কার্তিক মাসের অনাহার,
অনাহার, কার্তিক না সেটা, অনাহার, সেটা মানুষ না বেলাও খেতে পেত, একটা বার্ষিক ব্যাপার ছিল। এবং প্রতি আমাদের বছরই আর কি। খাবারের অধিকাংশই প্রতি বছর অধিকাংশ খাবারই আমাদের বাইরের থেকে আনতে হতো, আমাদের নিজের সেই ক্ষমতা ছিল না। সেখানে আমাদের দারিদ্র্যের হার ছিল 90%। 90%, হুম, শতকরা 90 জন লোকে ছিল দারিদ্র্য সীমার নিচে। সেখানে নিচে বসবাস করতো। আমরা এখন, আমার কাছে যে স্ট্যাটিস্টিক সেটা হলো 17%-এর নিচে। এখন বোধহয় সেটা আরো কমে এসেছে। গত 2 বছর আগে আহ, হুম, হুম। বলা হতো 17% নিচে, এখন ধারণা করি এটা আরো অনেক কমে এসছে। আমরা যে শিক্ষার হার আহ, চিন্তা একটি করলেও একটি এখন একটি বিষয় বাংলাদেশে। আশা ভাই জি। আপনাকে একটু থামাই এইখানে একটু। যেমন হ্যাঁ, এই যে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা কত কমছে, আবার অপরদিকে কিন্তু ওই একই এলাকার মধ্যে, একই আয়তনের দেশের মধ্যে জনসংখ্যা বাড়ছে প্রায় ৩ গুণ। সুতরাং তারপরেও কিন্তু এখন আমরা খাদ্যে উদ্বৃত্ত। এটা একটা অসম্ভব এক্স্যাক্টলি। ব্যাপার, অকল্পনীয়, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এটার অনেকগুলো, আমি সেই জন্য বাংলাদেশের কৃষিবিদদের এবং হুম, বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের আমি এই জন্য তাদেরকে বাহবা দেই। তারা যখনই যেটার প্রয়োজন, আগে আমার কিছুদিন আগেই এক কৃষি বিজ্ঞানের সাথে আমার কথা হচ্ছিল। এগ্রিকালচার ইউনিভার্সিটির ডিন ছিলেন ভদ্রলোক, তার সাথে তিনি বললেন এই আগে ছিল ফিলিপিন্সে ছিল, আহ, ফিলিপিন্স থেকে আমরা পেতাম ইরি, ইরির বীজ এবং ইরি ধান। পরে বাংলাদেশে যেটা হলো সেটা করলো বিরি। সেখানে ধান গাছগুলোকে করা হলো ছোট, যার ফলে ফলন হলো বেশি। যে ধান গাছগুলো যে যদি ছোট হয়ে তার যে সারের অনেকটাই কনভার্ট হয় গিয়ে ফসলে, স্ট্রতে নয়, খড়ে নয়। এছাড়ার মধ্যে যেন পানিতে যেন গ্রো করতে পারে, আমাদের জলাভূমিতে, সেই ধরনের উদ্ভাব করা হলো। এখন চলছে কাজ যে লবণাক্ত পানিতে ধান, শুধু ধান নয়, আপনি অন্য যত নানান ধরনের সবজি এবং আরো এখন যেটা শুরু হয়েছে নানান ধরনের ফলের আহ, 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 চাষ এবং সেগুলোর অধিক পরিমাণে ফলনশীল করা। আমি তো বলি যে ছোটকালে শুনেছি যে বেহেশতে গেলে মানুষ আহ ছোট যে খাবার ফলগুলো তোমার মুখের কাছে চলে আসবে, কষ্ট করে খেতে হবে না, মানে কথার কথা ভেসে বলতো। তো এখন বাংলাদেশে গেলে দেখি বিশাল বিশাল আম গাছগুলো হয়ে গেছে, ছোট ছোট করছে, অল্প দিনেই ফল বেরিয়ে আসছে এবং হাতে আপনাকে গাছে উঠতে হবে না, আপনি থেকেই এখানে থেকেই গাছগুলো আপনার মুখের কাছেই ঝুলছে ফলগুলো, মানুষের ছাদ। এই ধরনের আরো অসংখ্য, এটা তো একটা শুধু আমের কথা হলো, মাছ, আহ পশু পাখি, আহ সব ক্ষেত্রেই উৎপাদন অনেক বেড়েছে, আমাদের পুষ্টিগত মান অনেক বেড়েছে। এখন আপনি আর মানুষের কঙ্কালসার মানুষ দেখতে পারেন না। আপনি আজকে আমার কথা যারা শুনছেন, তাদের যাদের বয়স 50-এর নিচে, তারা কল্পনাও করতে পারবেন না তখন 50 বছর আগের মানুষের শরীরের স্বাস্থ্য কেমন ছিল। তারা যদি ওই সময়কার, আজকে থেকে 50, 60 বা 70 বছর আগেকার সিনেমাগুলো দেখেন, বাংলা সিনেমা, সেখানকার নায়ক নায়িকাদের চেহারা দেখলেই বুঝবেন তাদেরকে আজকে মনে হবে দুর্ভিক্ষের মানুষ ছিল তারা। তো কারণ এখন তাদের পুষ্টিমান, আমাদের পুষ্টিমান উন্নতির ফলে যে স্বাস্থ্য ভালো হয়েছে, ভালো পোশাক পরতে পারছে। সেই সময় আমরা তো জুতা পরতে পারতাম না, আমি স্কুলে গেছি খালি পায়ে, এবং আমাদের স্কুলটা কিন্তু খুব সারা দেশের মধ্যে একটি অত্যন্ত নাম করা স্কুল ছিল, ব্রাহ্মণবাড়িয়া অন্নদা হাই স্কুল। সেই স্কুলেই কোনো পোশাক তো, ড্রেস কোড তো ছিলই না, আমরা অনেকে লুঙ্গি পরে ক্লাসে যেত। আর এখন গ্রামের প্রত্যন্ত গ্রামে আপনি দেখতে পাবেন সবার বাচ্চাদের স্কুলের সবার ড্রেস কোড আছে, তারা ব্যাগ নিয়ে যাচ্ছে হাতে। তো এটাও একটা অকল্পনীয় দিক। তো এখন আমাদের সেই শিক্ষার হার এসে দাঁড়িয়েছে 75%-এর বেশি।
তো এরকম আরো অনেক দিকে মেডিসিনের কথা যদি ওষুধ এবং চিকিৎসা ক্ষেত্রে 2014 সালে আমেরিকার ইনস্টিটিউট অব মেডিসিন এবং খুব বিখ্যাত একটা জার্নাল, এটার নাম হচ্ছে সায়েন্টিফিক আমেরিকান, এদের দুজনের উদ্যোগে একটা বিশ্বের স্বাস্থ্য, আহ, বিশেষ করে হার্টের স্বাস্থ্য, এবং হার্ট ঠিক নয়, আহ, এটাকে বলে ক্রনিক ডিজিজের উপরে একটা বই বার করে। সেখানে 10 বা 12টা প্রবন্ধ ছিল। তার একটা প্রবন্ধ পুরোপুরি শুধু বাংলাদেশের উপরে, আরেকটা প্রবন্ধের 90 ভাগই ছিল বাংলাদেশের উপরে। এবং সেই দুটোরই মেইন কথা হচ্ছে যে বাংলাদেশ একটা অনেকটা অসাধ্য সাধন করেছে। সেখানে দেশের প্রয়োজনীয় ওষুধের 97% ওষুধ তৈরি হয় বাংলাদেশে এবং সেগুলো স্বল্প মূল্যে পাওয়া যায়। তারপর গত কয়েক বছরে বাংলাদেশ সরকার, বিশেষ করে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, যে সুদূর প্রসারী এবং অত্যন্ত আহ, অত্যন্ত আহ, আহ, ভালো চিন্তা করে গ্রামে এবং সেই ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করে দিয়েছেন, এবং সেটা একটা স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। এখানে প্রবন্ধ দুটোতে বারবার প্রশংসা করা হয়েছে বাংলাদেশ সরকারেরও, যে সরকারি যে আমলারা আছে, আমরা অনেক সময় আমলাদের অনেক গালাগাল করি, দেই নানান কিছুতে, কিন্তু এরা বলছে যে এরা এই স্বাস্থ্য বিভাগ, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনাইটেড নেশনস এর যেই জিনিসগুলো মেপে বলে দেওয়া হয় যে ডাটা কালেকশন এরকম হওয়া উচিত, স্বাস্থ্য ব্যবস্থা এরকম হওয়া উচিত, তার অধিকাংশই তারা খুব নিষ্ঠার সাথে পালন করে থাকেন। সেই জন্য বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে সব তথ্য, সেগুলোর উপরে এই ইনস্টিটিউট অফ মেডিসিন এবং সায়েন্টিফিক আমেরিকান তারা অত্যন্ত আস্থা প্রকাশ করেছেন। তো বাংলা এছাড়াও আছে পাওয়ার ইলেকট্রিসিটির কথা। 1971 সনে মানে যখন স্বাধীন হই, আমি একটু খুঁজে বার করলাম যে এটা তথ্যটা আমি পেয়েছি একটা বিদেশি জার্নালে। বিদেশি ওই বাংলাদেশ যখন পাকিস্তান 1971 সনে যখন বিদেশি অনেক পত্রপত্রিকা বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত লেখা হতো, সেই সময়কার লেখা, এটা নতুন কোনো লেখা নয়। সেখানে বলছে যে তখন পূর্ব পাকিস্তানে, তখনকার মানে বাংলাদেশে, বিদ্যুৎ উৎপাদন হতো 1.8 মেগাওয়াট, 1.8 মেগাওয়াট, এবং সেটা 1995 সন নাগাদ পর্যন্ত যে তথ্য দেখতে পাই পর্যায়ক্রমে, সেটা দেখা যায় মাত্র 2 মেগাওয়াট ছিল। চিন্তা করে দেখুন, 71 সন থেকে 95 পর্যন্ত 0.2 মেগাওয়াট শুধু বৃদ্ধি হয়েছিল। আর সেটা সেই ইলেকট্রিসিটি উপভোগ করতো কারা? দেশের জনসংখ্যার মাত্র 8% লোক। সেইটা এখন আমি এটা কোন পত্রিকায় দেখার, bdnews24.com এর এই গত মাসের পত্রিকায়, হ্যাঁ, দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএস বাংলাদেশ ট্রেড কোঅপারেশন এদের কোনো একটা অনুষ্ঠানে তার বক্তৃতায় তিনি জানাচ্ছেন আমাদের এখন সেটা এসছে 25 মেগাওয়াট। আমরা এখন 25 মেগাওয়াট এই করছি। এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বলা একটু প্রয়োজন, এই জন্য যে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই 2008-এ ইলেকশনের পর 2009-এ যখন ক্ষমতায় আসলেন, এসেই তিনি কতগুলো জরুরি পদক্ষেপ নিলেন। একটা হলো যে সারা বাংলাদেশের জন্য আগামী 50 বছর বাংলাদেশের বিদ্যুৎ খাতে, বিদ্যুতের 50 বছর পর্যন্ত আমাদের কতটুক বিদ্যুৎ প্রয়োজন হবে,
এবং সেই জন্য এখনই সেই প্রয়োজন মাথায় রেখে বিদ্যুৎ উৎপাদনের দিকে এগিয়ে যাওয়া। তিনি কতগুলো কুইক রেন্টাল বলে অনেক গুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রজেক্ট সৃষ্টি করলেন। লোকজন, বিভিন্ন লোক এগুলো বাস্তবায়িত করতে লেগে গেল। অনেক বুদ্ধিজীবী এবং অনেক বিরোধী দল তারা খুব চিৎকার করলো, লেখালেখি হলো, হ্যাঁ কুইক রেন্টাল করে টাকার অপচয় হচ্ছে, এ হচ্ছে সেই হচ্ছে। কিন্তু সবার কথায় যদি তিনি কান দিয়ে বসে থাকতেন, সবার কথায় যদি আচ্ছা ঠিক আছে সবচেয়ে কম দামে যে পাই তার জন্য আমি বসে থাকবো 2 বছর, সেটা যদি হতো আজকে আমরা সেই 25 মেগাওয়াট বিদ্যুতের সক্ষমতা পেতাম না। এবং বাংলাদেশের জনগণের এখন 99% বেশি লোক বিদ্যুৎ উপভোগ করছে। আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি একটা ভিডিও দেখছি মাঝে মাঝে। এখন আমি রিটায়ার করেছি, রিটায়ার করার ফলে আমার একটু সুযোগ কম বেশি যে অন্যান্য দিকে একটু মনোযোগ দেওয়া নিজের কাজের থেকে। কিছু দেখি কিছু কিছু লোক তারা আছে নিজের খেয়ালেই নানান ভিডিও করেন। একটা হচ্ছে ভদ্রলোক, তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যান। এক জায়গায় তিনি যাচ্ছেন রাজশাহীর এক চরাঞ্চলে, যেখানে তিনি হেঁটে যাচ্ছেন, সেখানে একদম পুরো ধুধু করছে। ক্যামেরাতে দেখা যাচ্ছে যে সামনের দিকে ডাইনে বাঁয়ে কোথাও কোনো জনবসতির চিহ্ন পাওয়া যায় না। সারাদিন সেই ধুলি মারিয়ে সন্ধ্যায় গিয়ে গ্রামে পৌঁছালেন, এক গ্রামে। সেই গ্রামে তিনি গিয়ে তার যে সেল ক্যামেরাটা তিনি চার্জ করতে পারছেন। কিভাবে? সেই বাড়িতে সেই অলমোস্ট কুড়ে ঘর জাতীয় একটি টিনের ঘর, টিনের চালা, সেই চালার উপরে সোলার প্যানেল। সেখানে মানুষই যেতে পারে না, কিন্তু পৌঁছে গেছে। তাদের জিজ্ঞেস করা হচ্ছে তুমি এটা কোথায় পেলে, যে সরকার থেকে দিয়ে গেছে। যে সোলার প্যানেলেরও বাংলাদেশ সরকারের এবং যেভাবে দেয়া হয়েছে সরকারের খরচে, সেটাও একটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। আপনার রয়টারের এক সংবাদদাতা, তিনি সেই সংবাদে লিখছিলেন বাংলাদেশ হচ্ছে সোলার নেশন হতে যাচ্ছে। এবং যেই তারা প্রজেকশন ছিল প্রায় 5-6 বছর আগে, এতদিনে সেটা আমরা পূরণ করে ফেলার কথা। তো এইভাবে যে আমাদের যে বিভিন্ন খাতে, বিভিন্ন শুধু একটা দিকে নয়, বিভিন্ন দিকে যে দেশটা যে এগিয়ে আছে, সেটা সেটা সত্যি চোখ ধাঁধা লাগানোর মতন। আমি দেশে যাই 3-4 বছর পর, সর্বশেষ গেলাম 2017 ডিসেম্বরে। এরপর আর কখনো যাওয়া হয়নি। তো আমার স্ত্রী এরপরেও গেছেন, 2008-19-এও গেছেন, এই গত কয়েকদিন আগেও গিয়ে আসেন। তো তার কথা হচ্ছে যে আমি কিছু দেশ চিনি না, এত বেশি পরিবর্তন হচ্ছে, রাস্তাঘাট এত নতুন নতুন হচ্ছে, ব্রিজ কালভার্ট এত হচ্ছে, এবং রাস্তাঘাটগুলোর অবস্থা দেখলে মানে আশ্চর্য হয়ে যেতে হয়। শুধু তাই না, রাস্তাঘাটগুলোর পাশে বিভিন্ন যে স্থাপনা এবং সেখানের যে সুযোগ সুবিধা, সেগুলো আসলে কেউ নিজে গিয়ে না দেখলে সেটা সেটা ঠিক মতন অনুভব করতে পারবে না। তো এখানে একটা, সেখানেও সরকারের দূরদর্শিতার কথা আমি বলবো। যে যে আপনারা সবাই জানেন যে পদ্মা সেতু নিয়ে যে কত কেলেঙ্কারি হয়ে গেল, যে এখানে দুর্নীতি হচ্ছে। তো আমাদের প্রধানমন্ত্রী বললেন দুর্নীতি হয়নি। এবং যখন সারা দেশ জুড়ে নানান ধরনের লোক নানান ভাবে নানান কথা বলছিলেন, এমনকি মার্কামারা অর্থনীতিবিদরা পর্যন্ত, এদের কথা বাদই দিলাম, তারা বলছিলেন এটা সম্ভব না, বাংলাদেশের সেই টাকা নেই, কিন্তু প্রধানমন্ত্রী তার অবিচল ছিলেন, তার সেই দৃঢ়তায় যে হ্যাঁ আমাদের এটা করতেই হবে,
দেশের টাকা দিয়ে করতে হবে, বিদেশের টাকার প্রয়োজন ছাড়াই আমরা করব, কারণ এটার গুরুত্ব এতই ছিল। আর ফলে আমরা দেখলাম কয়েক বছর পরে যে কানাডার আদালতে যে দুর্নীতির জন্য একটা কেস হচ্ছিল, সেখানে সেই আদালতই সেই মামলা খারিজ করে দেয় যে দুর্নীতির কোনোই প্রমাণ তারা পাননি। তো এটাতে আমরা যারা বাংলাদেশি বংশোদ্ভূত, তো বাংলাদেশে জন্মগ্রহণকারী যারা বিদেশে আছি, আমাদের মাথা যে কত উঁচু হয়ে গেছে সেটা আমরা এখানে বসে বুঝতে পারছি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শুধু যে বিশ্বব্যাংকের সেই অভিযোগকে মিথ্যা প্রমাণই করলেন না, তিনি আমাদের নিজস্ব অর্থায়নে সেতুটি শুরু করে শেষ করতে পারছেন। সেটা একটা বিশাল ব্যাপার। এটা শুধুমাত্র সেতুর ব্যাপার নয়, এটা হচ্ছে পুরো দেশের যে মানসিক শক্তিটাকে, পুরো জনগোষ্ঠীর, যে আমরা করতে পারি, আমরা এমন কিছু করতে পারি যারা নাকি আগে কেউ কল্পনা করতে পারেনি। শুধু বাংলাদেশের জন্য নয়, এটা সারা পৃথিবীতে একটা উদাহরণ হয়ে গেছে। ইনফ্যাক্ট যখন নাকি বাংলাদেশ যখন শুরু করলো যে আমরা নিজেরাই করব, তখন বিদেশেও এই নিয়ে আলোচনা হওয়া শুরু হলো যে এতে অন্যান্য দেশও এই বিশ্ব ব্যাংকের চাপিয়ে দেওয়া প্রজেক্টকে তারা তারা ডিনাই করতে পারবে, তারা চ্যালেঞ্জ করতে পারবে। তো সেটা পদ্মা সেতু শুধুমাত্র একটি পদ্মা সেতুই নয়, তার সাথে আরো অনেক সেতুই আছে। আমরা শুধু পদ্মা সেতুর কথাই জানি। একটা হচ্ছে কালনা সেতু, সেটা আহ, সেটা বোধহয় আহ, নাটোর, গোপালগঞ্জ এই এলাকায় হচ্ছে মধুমতি নদীর উপরে, সেটাও উদ্বোধন হবে এই জুন মাসেই, এই পদ্মা সেতুর সাথে সাথে। এবং সেটা নাকি অত্যন্ত সুন্দর, এবং আরো শুধু পদ্মা সেতু থেকেও বেশি লেন, 6 লেনের একটি সেতু। আহ তো আমরা আমি এটির জন্য আমরা শুধুমাত্র একটা পদ্মা সেতু বলে শুধু একটাকেই ধরে নিই, কিন্তু সেটা শুধু পদ্মা সেতু একা নয়, আর অনেকগুলোর সাথেই আছে। তো আমি হয়তো এভাবে বলে যেতে পারবো একের পর এক, এই নেই। তো এখনো পর্যন্ত যে আরেকটি ব্যাপার আমার মনে হয় যে বৈদেশিক নীতির দেশে এখনো যে অত্যন্ত সুচিন্তিত ভাবে এগোচ্ছে, সেটা যে কোনো কেউ এটাকে উপলব্ধি করবেন। একটা সময় বলা হতো যে বাংলাদেশ এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই যে ভারতের দালাল হয়ে গেল, যে ভারত আমাদেরকে যা খুশি যেভাবে করবে সেভাবেই চালাবে। কিন্তু কয়েক বছরের যে ঘটনাগুলো ঘটছে তাতে তারা বুঝতে পারছেন যে না, বিশেষ করে চীন এবং ভারত তারা নিজেরা শত্রু দেশ হলেও বাংলাদেশ দুই দেশের বাংলাদেশের সাথেই খুব সাথে ভালো সম্পর্ক। সম্পর্ক রেখে কাজ করতেছে। চীন এবং ভারত তারা নিজেদের মধ্যে শত্রুতা থাকলেও বাংলাদেশ দুই দেশের সাথে ভালো সম্পর্ক, এবং শুধু তাই নয়, দুই দেশের সাথেই তাদের থেকে আমাদের যা প্রয়োজন, আমাদের উন্নতির জন্য যা প্রয়োজন, সেসব তারা করে যাচ্ছে। দুই দেশের সাথে বিভিন্ন আরেকটা বিষয় অর্থনৈতিক এখানে আশরাফ ভাই, এখানে আরেকটা বিষয় জি আমি বলতে চাই আপনার, যেমন এই যে ভারত এবং চীনের মধ্যে যে একটা বৈরী সম্পর্ক, তা সত্ত্বেও বাংলাদেশ উভয় দেশের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশের স্বার্থে কাজ করতেছে। এখানেও কিন্তু সেই যে বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেটাকেই কিন্তু অনুসরণ করছে তার কন্যা শেখ হাসিনা। এবং একইভাবে আমরা অবশ্যই ইন রাশিয়ার সাথেও সম্পর্ক অব্যাহত রাখছে, যুক্তরাষ্ট্রের সাথেও চমৎকার সম্পর্ক অব্যাহত রেখে চলেছে শেখ হাসিনা। এবং এরই কিন্তু এই যে আপনি এতক্ষণ অর্জনগুলো, এগুলি সম্ভব হয়েছে শুধুমাত্র এই যে বৈষম্যমূলক, মানে বৈষম্য না, এটা হলো যে সমতা ভিত্তিতে
সবার সাথে সুসম্পর্ক জি রাখার কারণে। আরেকটা বিষয় আপনি হয়তো মিস করেছেন, আপনি বারবার বলেছেন ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে আগামী বছর। ২৫ নয়, সেটা হবে ২৫,০০০ মেগাওয়াট। ২৫,০০০ মেগাওয়াট। আর প্রথমে ২৫,০০০ স্বাধীনতার পরে ছিল, হাজার হ্যাঁ, হাজার ২ মেগাওয়াট, ২,০০০ ছিল। তো এই যে একটা উত্তরণ ঘটতেছে, আরেকটা ২,০০০। বিষয় আমি আপনি যেমন বলছেন যে চিকিৎসা সেবায় আমলাদের একটা সুপরামর্শ এবং অধিক উৎপাদনের ক্ষেত্রেও আমলাদের আপনি ক্রেডিট দিতে চেয়েছেন, কৃষি বিজ্ঞানীদের। আসলে এগুলো শুধু আমলাদের নয়, সমগ্র জনগোষ্ঠী শেখ হাসিনার এই উন্নয়ন অভিযাত্রায় মনোনিবেশ করেছে এবং তারা আস্থা ফিরে পেয়েছে যে শেখ হাসিনা যা বলে তা যদি আমরা অনুসরণ করি আমাদেরই কল্যাণ হবে, এবং তারই কিন্তু সুফল আমরা এখন দেখতে পাচ্ছি। গোটা বিশ্ব সেটা অবাক বিস্ময়ে অবলোকন করছে। এই যে এই বিষয়গুলো, এগুলি কিন্তু সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করছে বাঙালি জাতিকে, সাথে সাথে যারা পিছিয়ে থাকা জাতিগোষ্ঠী আছে অন্য দেশ, তারাও কিন্তু এটাকে এখন অনুসরণ করার চেষ্টা করছে যে শেখ হাসিনা যদি পারে, বাঙালিরা যদি পারে, তারা কেন পাবে না। এই ধরনের একটা মনোভাবের প্রকাশ কিন্তু আমরা এখনই দেখতে পাই জাতিসংঘের বিভিন্ন ফোরাম, এবং বিশ্বব্যাংক তো বলেই দিয়েছে যে উন্নয়নের রোল মডেল হচ্ছে বাংলাদেশ। তো এখন আপনি যেমনটি বলছেন যে তারপরেও কিছু মানুষ এই উন্নয়ন অভিযাত্রাকে সমালোচনা করছে। আসলে তারা কিন্তু শিক্ষিত হলেও তারা সুশিক্ষিত নন। তারা আসলে বাংলাদেশের উন্নয়নকে সহ্য করতে পারছেন না। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার এই নানানভাবে বিতর্কিত করার জন্য নানান অপপ্রচার চালাচ্ছেন এই যুক্তরাষ্ট্রেও। এমনকি মার্কিন রাজনীতিকদের কাছেও তারা মোটা অর্থ ঢালছেন এই বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য। আপনি যেমনটি বলেছেন যে বিশ্ব ব্যাংকে বিভ্রান্ত করেছিল এই যে সেতু নিয়ে একটা কেলেঙ্কারির কাল্পনিক একটা অজুহাত দাঁড় করিয়ে, সেটার নেপথ্যে যিনি কাজ করেছেন তিনি কিন্তু এখনো শেখ হাসিনার ব্যাপারে দৃষ্টিভঙ্গি প্রকাশ না। তিনি সুযোগ শেখ হাসিনাকে ধরাশায়ীর জন্য প্রকারান্তরে বাংলাদেশের বিরুদ্ধেই তৎপরতা চালিয়ে থাকেন বলে নানান জনে অভিযোগ করে আসছেন। সুতরাং এইসব ব্যাপারে প্রবাসীদেরকে সজাগ থাকতে হবে, যারা আসলে দেশপ্রেমিক। আপনি যুদ্ধ করেছেন, আমি যুদ্ধ করেছি, আমরা কিন্তু বঙ্গবন্ধুর ডাকেই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। যে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক যে ভাষণ, সেই ভাষণের এখন মূল্যায়ন করা হচ্ছে। বিংশ শতাব্দীতে যে কটি ঘটনা পৃথিবীতে গণতন্ত্রকামী সুগম করেছিল, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার অন্যতম। এইভাবে মূল্যায়ন করা হচ্ছে বঙ্গবন্ধুর সেই অলিখিত ১৮ মিনিটের ভাষণটি। আর একই সাথে আপনি জানেন, আরেকটি বিষয় আপনার কাছে চাইবো যে আগামী ১৭ই মার্চ সেই মহান নেতা, বাঙালি জাতির মহানায়ক, বাঙালি জাতির মুক্তিদাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন। এই উপলক্ষেও আপনার কাছে কিছু জানতে চাই। জি, আপনি অনেক ধন্যবাদ লাবলু আনসার সাহেব, আমাকে এই এই গুলো আহ, সূত্রগুলো ধরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমি যে কৃষি বিজ্ঞানীদের কথা বলেছি আহ, সেটা হচ্ছে একই, যে আমাদের কারো নেতৃত্বের যদি দূরদৃষ্টি থাকে, নেতৃত্ব যদি তার আহ, উদ্দেশ্য জানিয়ে দেন, তখনই শুধু, এবং লোকজন যদি সেটা বুঝতে পারে তার উপকারিতা, তার, তখনই তারা সবাই নিজস্ব গণ্ডিতে সেভাবে ঝাঁপিয়ে পড়েন। শেখ হাসিনার নেতৃত্বে আহ, বাংলাদেশের জনগণ সেভাবেই তাকে সেই সাপোর্ট দিয়ে যাচ্ছে। কৃষি বিজ্ঞানী বলুন আর অন্যান্য যে কোনো ক্ষেত্রেই বলুন, অন্যান্য আহ, তো এবং সবচেয়ে এই হলো যে তিনি যেগুলো আমরা দেখতে পাই না, আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, তিনি সেগুলো দেখতে পান। মানুষের মনে হয় সেই আস্থাটা এসছে, আমলা বলুন বা সব ক্ষেত্রেই, সেই জন্যই এই কাজগুলো তিনি করতে পারছেন, দেশটি এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি আরেকটু একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, আপনি বললেন
যে বঙ্গবন্ধু যা শুরু করেছিলেন, যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তার কন্যা তিনি সেটাই চালু করেছেন। আরো অনেক কিছু করেছেন। একটা কিছু এটা না বললেই নয়, সেই 1972 সনে বঙ্গবন্ধু এইতে গেলেন, নোয়াখালীর এখন লক্ষ্মীপুরের কোনো একটা গ্রামে চরাঞ্চলে গিয়ে সেখানে ভূমিহীন এবং দরিদ্র ভূমিহীন লোকদের তাদের প্রস্থানে তাদের জমি দেওয়ার অঙ্গীকার এবং জমি দিয়েছিলেন। সেটা হলো 1972 সনে। সেই যে শুরু করেছিলেন 1997 সনে শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্প শুরু করেন, সেখানে যে সবার বাসস্থান থাকতে হবে। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম যে এই গত বছর নাগাদ যে 3,20,000 পরিবারকে বাড়ি করে দেওয়া হলো। তাদের বাসা শুধু না, তাদেরকে সেই বাড়িতে আশ্রয়হীন লোকদের, যাদের গৃহহীন লোকদের, সেই পরিবারদের করা হলো। এবং শুধু করা হলো না, তাদের যে পানির ব্যবস্থা, তাদের বিনা বিদ্যুতের লাইন দেওয়া, এই ধরনের অত্যন্ত। বসে অনেকের সাথে আমি কথা বলেছি যে কোন সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট কোনো দেশ ছাড়া অন্য কোনো দেশে এই ধরনের আর উপমা আছে বলে আমি শুনিনি। এটা একটা অসাধারণ কাজ। এটা একটা মানুষকে ভালোবাসার, মানুষের ভাগ্য উন্নয়ন করার যে রাষ্ট্রীয় পর্যায়ে যে উদ্যোগ সেটা নয়, সেটাকে বাস্তবায়িত করা, এটা একটা অসাধারণ কাজ। এবং আজকে আরেকটা নিউজ, আজকের বা কালকের দুদিন আগের একটা নিউজ দেখলাম, সেখানে বলা হচ্ছে যে আরো প্রায় 1 পরিবারকে, আরো 40,000 পরিবারকে ডিজাস্টার প্রুফ, মানে কোনো বিশেষ করে এই অঞ্চলে সমুদ্র উপকূল যেখানে পানি এবং তুফান খুব বেশি হয়, সেগুলো যেন সহ্য করতে পারে সেই ধরনের বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে সেই ভূমিহীন লোকদের জন্য। তো এটা একটা আমি জানি না, এটা সংসার, আমি ভাষা খুঁজে পাই না, তার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাই না। মানুষের প্রয়োজনে কিভাবে এগিয়ে আসতে পারে। এখন আমি আরেকটা ব্যাপারে আমি যাই, সেই পদ্মা সেতুর ব্যাপারে। বিশ্ব ব্যাংকের সেই মিথ্যা অজুহাতকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অস্বীকার করলেন, সেটার সূত্রে আমি বলতে চাই যে তিনি যে তার পিতারই যোগ্য কন্যা ছিলেন, তার একটি উদাহরণ হিসাবে, যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা ঢাকায় গেলেন। আমার যতদূর মনে হয় তিনি ছিলেন ম্যাকনামারা প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর সাথে গণভবনে বসে বলছেন যে তুমি এই যে পাকিস্তানের যেসব দেনা ছিল, যেসব প্রকল্প পূর্ব পাকিস্তানে বাস্তবায়িত, সেগুলো যদি আপনি তার দায়িত্ব বহন করেন তাহলে আমরা নতুন করে কোনো লোন দেব। বঙ্গবন্ধু বললেন যে আপনারা এটাকে মেরামত করে দিন, যেসব আমাদের এই যে ইন্ডাস্ট্রি গুলো যে আছে সবগুলো ধ্বংস হয়ে গেছে, সেগুলি মেরামত করে দেন এবং চালুর ব্যবস্থা করেন, তখনই আমি সেই দায়িত্বটা নিব, তখন হ্যাঁ লোনটার আমরা দায়িত্ব নেব, লোন ফেরত দেওয়ার। তো তখন ম্যাকনামারা বলছেন যে তাহলে আমরা যদি লোন না দেই, টাকা না দেই, আপনার লোকরা খাবে কি? তো তখন জানলার কাছে গিয়ে পর্দায় ম্যাকনামারাকে ডাকলেন, কাছে আসার পরে বলছে যে ওখানে কি দেখতে পাচ্ছ? বলে যে মাঠে কি আছে? ঘাস। বলে আমার লোকেরা ঘাস, কিন্তু তোমার অন্যায় আপনাদের কাছে আমরা মাথা নোয়াবো না। আমলার কাছে, তিনি এখানে ওয়ার্ল্ড ব্যাংকের অল্টারনেট ডাইরেক্টর হয়ে এসেছেন, তার কাছে শোনা
এবং পরে এই কথার এক্স্যাক্টলি কথাটা এরকম না হলেও প্রফেসর নুরুল ইসলাম তার লিখিতভাবে অনুমোদনে ছিলেন দর দস্তুর করার জন্য এই লোনের ব্যাপারে। আমরা দেখলাম হুম, হুম, হুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার মতোই সেই দৃঢ়চেতা ছিলেন দৃঢ় থেকে। এবং জি, এবং তিনি আমাদের সেই সম্মান রক্ষা করেছেন। তিনি ওয়ার্ল্ড ব্যাংককে বুঝিয়ে দিয়েছেন, শুধু বুঝিয়ে দেননি, এবং যে আসলেই কোনো আমাদের এই দুর্নীতি হয় না। আমি দুর্নীতি হয় না। বঙ্গবন্ধুর সেই জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানানোর সাথে যে তিনি তো, আমি তখন 1971 সনে আমি ঢাকা ইউনিভার্সিটি বর্ষের ছাত্র, আমার বয়স আমার মনে হয় 56 আশরাফ ভাই, আশরাফ ভাই জি, লাইন ডিস্টার্ব করতেছে নেটওয়ার্কে। আমাদেরও সময়ও শেষ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক অজানা তথ্য আপনার কাছ থেকে জানতে পেলাম। ভবিষ্যতে আবার আলোচনা করব। আমরা বাংলাদেশের এই যে এখন যে বাংলাদেশের নেতা হিসেবে যাকে ট্রিট করা হয়, শেখ হাসিনা, তার সুস্বাস্থ্য কামনা করি। একই সাথে জাতির জনকের এই যে জন্মদিন আসতেছে, তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই আবারও, এবং আশা করি তার স্বপ্নের বাংলাদেশ গড়তে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই যে উন্নয়ন অভিযাত্রা চলছে বাংলাদেশে, তা অব্যাহত থাকুক। এবং এই অব্যাহত থাকার প্রবাসে যারা দেশপ্রেমিক বাংলাদেশি আছেন, বাংলাদেশি আমেরিকান আছেন, এবং বিভিন্ন দেশে যারা বসবাস করছেন, তারা সবাই একযোগে সমর্থন দিয়ে যাবেন, এই কামনা করছি। স্বাধীনতার মাস মার্চের এই বিশ্ব বাংলা 24 টেলিভিশনের আজকের এই আয়োজন থেকে, এবং একই সাথে বিশ্ব বাংলা 24 টেলির কলা কুশলী এবং এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে স্বাধীনতার এই মার্চ মাসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং একই সাথে আশরাফ ভাইকে এই দীর্ঘ সময় আমাদেরকে নানান তথ্য উপাত্ত স্থাপন করার জন্য আবারও তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।